আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা, $300 মিলিয়ন মার্কিন গোয়েন্দা বিমান টুকরো, ট্যাঙ্কার এয়ারক্রাফট সহ ব্যাপক ক্ষতি। ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড। ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর তথ্য, ইরানে স্থল অভিযানের গোপন পরিকল্পনা পেন্টাগনের। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ইউএসএস ত্রিপোলি, ঘনীভূত হচ্ছে স্থল অভিযানের গুঞ্জন। ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে লাভিয়েতেক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের এক বহবহ মোড় হিসাবে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক E-3 সেন্ট্রি গোয়েন্দা বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে ইরানের নিখুঁত মিশনায় মার্কিন বিমানটি মাঝখান থেকে 2 টুকরো হয়ে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে এটি ছিল তাদের ওয়েভ 84 অভিযানের দ্বিতীয় পর্যায়। হামলায় তরল ও কঠিন জ্বালানি চালিত মিসাইলের পাশাপাশি বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। মার্কিন বাহিনীর অন্যতম কৌশলগত কেন্দ্র হিসাবে পরিচিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই হামলা চালানো হয়। আমাদের হাতে আসা ভিডিও বিশ্লেষণে দেখা যায় মার্কিন বাহিনীর 81005 নম্বরযুক্ত E-3G সেন্ট্রি বিমানটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানের পেছনের অংশ, যেখানে বিশাল ঘূর্ণায়মান গ্যাডার ডোম থাকে, সেটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে বিমানটি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। এছাড়াও স্যাটেলাইট ইমেজে একাধিক KC-135 রিফুয়েলিং বিমান এবং ঘাঁটির লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন দেখা গেছে। অত্যাধুনিক E-3 সেন্ট্রি AWACS সম্পর্কে তথ্য। আক্রান্ত বিমানটি সাধারণ কোনো যুদ্ধবিমান নয়, বরং এটি মার্কিন আকাশসীমা নিয়ন্ত্রণের মূল শক্তি AWACS, এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। কাজ, এটি আকাশে উড়ন্ত রাডার স্টেশন হিসাবে কাজ করে, যা 250 মাইলের বেশি দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। মূল্য, প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় 270 থেকে 300 মিলিয়ন মার্কিন ডলার। বিশেষত্ব, এর পিঠে থাকা 30 ফুট চওড়া ঘূর্ণায়মান রাডার ডোমটি যুদ্ধের ময়দানে রিয়েল টাইম তথ্য আদান প্রদান এবং কমান্ড সেন্টার হিসাবে কাজ করে। এই হামলার পর রিয়াদ এবং আশপাশের অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৌদি প্রতিরক্ষা বাহিনী রাজধানী রিয়াদের আকাশে বেশ কিছু ড্রোন ও মিসাইল প্রতিহত করার দাবি করলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরানে যুদ্ধ শুরুর পর থেকে একদিনের সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার 28 মার্চ সন্ধ্যা 5টা থেকে রাত 9টা পর্যন্ত তারা ইরান জুড়ে অন্তত 701টি হামলার ঘটনা রেকর্ড করেছে। দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRAN এর বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে 1 মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একদিনে এত বেশি হামলার ঘটনা খুব কমই দেখা গেছে। এই হামলাগুলোর মধ্যে প্রায় 74% হয়েছে দেশটির রাজধানী তেহরানে। তাদের হিসেবে এখন পর্যন্ত এই সংঘাতে 1551 জন ইরানি বেসরকারি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত 236টি শিশু রয়েছে। এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকার এর নিন্দা জানিয়ে বলেছে ইরান দেশটিকে যুদ্ধে জড়াতে চাইছে। যদি হুতিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে থাকা বাব আল মান্দা প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য আরেকটি বড় আঘাত হবে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এই অভিযানের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই সম্ভাব্য স্থল অভিযানের বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে পেন্টাগন। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভর করছে। পরিকল্পনাটি কার্যকর হলে তা চলমান সংঘাতকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সম্ভাব্য অভিযানে পূর্ণমাত্রার যুদ্ধের পরিবর্তে সীমিত আকারের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে বিশেষ বাহিনী, স্পেশাল অপারেশন ফোর্স এবং সাধারণ পদাতিক সেনাদের অংশগ্রহণ থাকতে পারে। অর্থাৎ এটি একটি লক্ষ্যভিত্তিক এবং সময় সীমাবদ্ধ অভিযান হিসেবে পরিচালিত হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে ৪,০০০-এর বেশি মার্কিন মেরিন সেনা যুদ্ধজাহাজে করে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররাও প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে। সম্ভাব্য অভিযানের লক্ষ্য হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোর কথা বিবেচনায় রাখা হচ্ছে। কর্মকর্তাদের মতে এই অভিযান দীর্ঘমেয়াদী না হয়ে কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, পেন্টাগনের কাজ হল সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। তবে এই প্রস্তুতির অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতোমধ্যে কোনো সামরিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই সময়ের মধ্যে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০-র বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ইরানে হামলায় ১,৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে সম্ভাব্য স্থল অভিযানের এই আলোচনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত ও জটিল করে তুলছে। এখন দৃষ্টি সবার হোয়াইট হাউসের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তথ্যসূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধনতার উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশাল উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি LHA-7 এর আগমন। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই রণতরীর মোতায়েন সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কয়েক হাজার মেরিন সেনা ও আধুনিক যুদ্ধ সরঞ্জামে সজ্জিত এই জাহাজটি যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে যে গত শুক্রবার ২৭ মার্চ এই যুদ্ধজাহাজটি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে প্রায় ৩,৫০০ মেরিন ও নৌসেনা সদস্য অবস্থান করছেন। বিশ্লেষকদের মতে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সব ধরনের সামরিক বিকল্প খোলা রাখতেই এই শক্তি প্রদর্শন করছে। জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত স্থল বা আকাশ অভিযান চালানোর সক্ষমতা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। এই জাহাজটি একটি অত্যাধুনিক অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, যা সমুদ্র থেকেই সরাসরি স্থল অভিযানে অংশ নিতে পারে। এতে রয়েছে সি-হক হেলিকপ্টার, V-22 অসপ্রে পরিবহন বিমান এবং আধুনিক F-35 যুদ্ধবিমান, যা দ্রুত সেনা পরিবহন ও আক্রমণ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। উল্লেখ্য, জাহাজটি আগে জাপানে অবস্থান করছিল এবং তাইওয়ানের নিকটে মহড়া চালানোর পর প্রায় ২ সপ্তাহ আগে এটিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হয়। এটিকে শুধু ট্রিপলিই নয়, সান দিয়েগো থেকে ইউএসএস বক্সার LHD-4 সহ আরও কয়েকটি যুদ্ধজাহাজ এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে গত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে 2টি বিমানবাহী রণপরী সহ প্রায় 50,000 সেনা মোতায়েন রয়েছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে স্থল বাহিনী ছাড়াই যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হতে পারে, তবুও বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে যে অতিরিক্ত প্রায় 10,000 সেনা পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনকি ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্গ দ্বীপ দখল নিয়েও সামরিক মহলে আলোচনা চলছে। উল্লেখ্য, একের পর এক মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র তার পূর্ণ সামরিক সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত। এখন প্রশ্ন হল, এই শক্তি প্রদর্শন কি উত্তেজনা প্রশমিত করবে নাকি মধ্যপ্রাচ্যকে আরও বৃহৎ সংঘাতের দিকে ঠেলে দেবে? তথ্যসূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার স্পষ্ট সংকেত দিয়েছেন দখলদার রাষ্ট্রটির প্রধান বিরোধী দলীয় নেতা। বর্তমান সরকারকে অভিযুক্ত করে তিনি সতর্ক করেছেন যে তারা দেশকে একটি নিরাপত্তা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধের ২৭তম দিনে এক টেলিভিশন বিবৃতিতে মধ্য ডানপন্থী দল ইয়েশ আতিদের প্রধান ইয়ার লাপিদ বলেন, আমি ইসরায়েলের নাগরিকদের সতর্ক করতে চাই,
আমরা আরেকটি নিরাপত্তা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। লাপিদ আরও যোগ করেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সক্ষমতার সর্বোচ্চ সীমার বাইরে গিয়ে কাজ করছে। সরকার সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে জখম অবস্থায় ফেলে রাখছে। বিরোধী এই নেতা অভিযোগ করেন যে সরকার কোনো সুনির্দিষ্ট কৌশল বা প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে সেনাসংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। লাপিদ দীর্ঘদিন ধরে সরকারের যুদ্ধ পরিচালনার সমালোচনা করলেও গাজা, ইরান ও লেবাননের সামরিক অভিযানের প্রতি সমর্থন দিয়ে আসছিলেন। তবে বৃহস্পতিবার তার এই নাটকীয় মন্তব্য আসে গত বুধবার সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের ফাঁস হওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা মন্ত্রিসভায় জেনারেল জামির বলেছিলেন, আইডিএফ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। আমি 10টি লাল পতাকা সতর্ক সংকেত দেখাচ্ছি। তিনি আরও বলেন, রিজার্ভ সেনারা আর টিকে থাকতে পারবে না এবং সেনাবাহিনীর জন্য এখন জরুরি ভিত্তিতে একটি বাধ্যতামূলক নিয়োগ আইন প্রয়োজন। এর মাধ্যমে অতি কট্টরপন্থী আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগের কথা বলা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে। ইসরায়েলের অধিকাংশ নাগরিকই এই অব্যাহতির বিরোধী এবং তারা সবার জন্য সমান সামরিক আইনের পক্ষে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার জোট সরকারের টিকে থাকার জন্য এই অতি কট্টরপন্থী দলগুলোর ওপর নির্ভরশীল, ফলে তিনি বিভিন্ন কৌশলে এই আইন পাসের প্রক্রিয়া বিলম্বিত করছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের তথ্যমতে নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সেনাবাহিনী সব ধরনের সহায়তা পাবে। আগামী 1 থেকে 9 এপ্রিল পাসোভার ছুটির পর এই নিয়োগ আইন পাস হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় করা এক নিয়মের অধীনে এই গোষ্ঠীটি ধর্মীয় শিক্ষার দোহাই দিয়ে সামরিক সেবা থেকে ছাড় পেয়ে আসছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার কোথাও জিতছে না, লেবাননেও নয়, গাজাতেও নয়। ইরানের ক্ষেত্রে কি হয় তা দেখা যাবে। ইরানে আমাদের মূল লক্ষ্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, কিন্তু সেখানে এখনও 460 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে। বামপন্থী ডেমোক্র্যাটস জোটের নেতা এবং সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ ইয়ার গোলান ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও অবিলম্বে সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এদিকে সামরিক বাহিনীও স্বীকার করেছে যে তারা বর্তমানে সৈন্য সংকটে ভুগছে। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে আইডিএফের আরও কম্ব্যাট ট্রুপস বা যোদ্ধা প্রয়োজন, বিশেষ করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে রক্ষণাত্মক অঞ্চল গড়ে তোলার জন্য।